নমস্কার। আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের হাওয়া বাতাস। সেবার পুজোর সময় আমার মামার বাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয় ভ্রমণে গেলে বাড়ি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাছের লোক রামলালও ছিল। লোকটা রাঁধুনি হিসেবে খাসা। দুজনে মনের আনন্দে যথেচ্ছ খেতুম আর ক্যারাম পিটতুম। শুধু রাতের বেলাটা সে কথা বলতেই এক গল্প। বাড়িটা শহরতলি এলাকায়, একেবারে শুনশান নির্জন, আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর। মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়া গেয়ে থাকতে পারে। তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি, চারদিকে বাগান, পুকুর, একটা বাঁশবন পর্যন্ত। রামলালের বয়স হলেও শরীরখানা এখনো জোয়ানের মতো তাগড়াই, দেখলেই বোঝা যায়। একসময় রীতিমতো ব্যায়ামবীর ছিল। আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক, কোনো রকম ভয় ভাবনা থাকার কথা নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোফে তাঁ দিয়ে দাঁড়ালেই লেজ তুলে পালিয়ে যেতে পথ পাবে না। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল। কিন্তু সন্ধ্যার মুখে বাইরের গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল, দাদা বাবু, আপনি একটু দাঁড়ান তো এখানে, আমার কেমন ডর পাচ্ছে। তখনই আঁচ করলুম লোকটাকে যতটা সাহসী ভেবেছিলাম ততটা হয়তো নয়। গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল, চোর গুন্ডা ডাকু তাদের সঙ্গে এক হাত লড়া যায় দাদা বাবু, কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো আর লড়া যায় না। অবাক হয়ে বললুম, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা কি? রামলাল চোখ টিপে বলল, সে আছে, কর্তাবাবু যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না। রাত বিরেতে উনি বাড়ি না থাকলে বেটা পেয়ে বসে। কেমন অস্বস্তি হলো ওর কথাটা শুনে। বললুম, কার কথা বলছো? খুলে বলো তো। রামলাল ফের চোখ টিপে বলল, আছেন তো, মালুম হয়ে যাবে। হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই। দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলায় কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হেরে গলায় গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে। বাগানের দিকে থেকে যেন হুলুস্থুল শুরু হলো। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা যেতে লাগলো। ঘরের জানলার কপাটগুলো ঘটঘট করে নড়তে থাকলো। আর সেই সময় গেল আলো নিভে। সারা এলাকা অন্ধকার হয়ে গেল। দেখে বুঝলুম লোডশেডিং। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপধাপ দুদ্দার শব্দ করে সে এসে হাজির হলো। হাঁফাতে হাঁফাতে বলল, কিচেনে হেরিকেন ছিল, খুঁজে পেলুম না, শিগগির মোম জ্বালুন দাদা বাবু। টেবিলের ড্রয়ার হাতড়ে মোমবাতি বার করে জ্বেলে নিলুম। আশ্চর্য, বাতাসটা আর নেই। বললুম, কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছো? রামলাল কাছুমুচু মুখে হাসল। বলল, পাইনি, আবার পেয়েছিও। বুঝলেন না দাদা বাবু, হাওয়া বাতাসের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। দেখুন না, গলাটা এখনো বরফ হয়ে আছে। হাওয়া বাতাসের চর বলে কথা। বিরক্ত হয়ে বললুম, হাত্তেরি, তোমার হাওয়া বাতাসের নিকুচি করেছে। তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। রামলাল তেমনি চোখ টিপে রহস্যময় হেসে বলল, আছেন যখন এ বাড়িতে সব মালুম হয়ে যাবে। এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন দাদা বাবু, বেটা বড্ড জ্বালাচ্ছে। ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল। তবে লোকটা গায়ে গতরে যেমন, সাহসের বেলায় মোটেও তেমনটি নয়। তাহলে রান্না এবং খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলুম। আমি ওকে ঘরে শুতে বলতুম, কিন্তু কিছু বলার আগে রামলাল নিজেই অনুরোধ করলো। আমার ঘরেই মেঝেতে শুতে পারলে রাতের ঘুমটা তার হবে, নইলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমাতেই দেবে না। বাতাসের কি প্রাণ আছে?
বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে আমি ভেবেই পাচ্ছিলাম না। ততক্ষণে আলো এসেছে। মেঝের শতরঞ্চির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না, তাছাড়া ওই অস্বস্তি। বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানলা খটখটিয়ে ঘরে ঢুকলো। জোরে ফ্যান চালিয়ে দিয়েছিল মশার অত্যাচারে। ভাবলুম ভালোই হলো, বাইরের এই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফা রফা করুক। কিন্তু ফের সেই লোডশেডিং। তারপর বাঁশবনের ক্যাঁচক্যাঁচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণাকাতর মানুষের গোঙানি শুনতে পেলুম। প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছে। আমার গায়ে কাটা দিল। এ কখনো কানের ভুল নয়। তাছাড়া ঘরের ভেতর বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে। চারদিকে বাইরে এবং ভেতরে প্রচণ্ড হুলস্থুল চলছে। আমি কাঠ হয়ে পড়ে রইলুম। উঠে জানলা বন্ধ করার সাহসও হলো না। তারপর আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দে কি একটা পড়ে গেল শুনলুম। পড়ার শব্দে বিকট ঝনঝন শব্দ। বুঝি প্রকাণ্ড একটা কাঁচ ভেঙে গুড়িয়ে গেল। আর চুপ করে থাকতে পারলুম না। ডাকলুম, রামলাল, রামলাল, ওঠো, শিগগিরই ওঠো তো। অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে। সে ভারী গলায় বলল, চুপসে শুয়ে থাকুন দাদা বাবু, ও কিছু না। উঠে দাঁড়িয়ে বললুম, কি বলছো তুমি? নিশ্চয়ই নিচের কোনো ঘরের জানলা খুলে গেছে, ছবি টবি পড়ে ভেঙে গেছে। রামলাল বলল, ও হাওয়া বাতাসের কাণ্ড দাদা বাবু, চুপচাপ শুয়ে থাকুন। খাপ্পা হয়ে বললুম, নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসের। মামা বাবু এসে যদি দেখেন এভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি, তোমারও চাকরি যাবে, আমিও মুখ দেখাতে পারবো না। ওঠো, চলো দেখি কি ভাঙলো। রামলাল অন্ধকারে বলল, আপনি গিয়ে দেখুন দাদা বাবু, আমি যাব না। রাগ হলে মানুষের সাহস বাড়ে। বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলুম। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাসটা হঠাৎ থেমে গেছে। বাতাস বলা আর উচিত হবে না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে। বছরের এই সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগাড়ে বেশ কয়েকদিন থাকে। কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট। তাছাড়া এক ফোঁটা বৃষ্টি নেই। আকাশ সারাদিন প্রায় নির্মেঘ ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করতে দেখেছি। নিচে তলায় পৌঁছে মনে পড়ল, যা, চাবির গোছাটা আনতে ভুলে গেছি। মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন। বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নি। পরিচ্ছন্নতার বড় বাতিকর। টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠল। দরজা হাট করে খোলা। মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম। যা ভেবেছি তাই। ঘরের দেওয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেইন্টিং টানানো ছিল। দাদামশাইয়ের মস্ত একটা ছবিও ছিল। মহাপুরুষদের ছবি ছিল খান কত। একটাও দেওয়ালে আর নেই। মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাজ। ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে। আরো অদ্ভুত ব্যাপার, সারা ঘরে যেন হুলুস্থুলু লড়াই করেছে কারা। সোফাগুলো উল্টে পড়েছে, ডিভানটা কাত হয়ে রয়েছে, বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করেছে কারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপার দেখে। অবশ্য আঙ্গুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকারে ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপলুম। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত ঝলকে উঠল। সারা শরীর হিম হয়ে গেল যেন। মেঝের কোণে ও দেওয়ালে চাপ চাপ টাটকা রক্ত জ্বলজ্বল করছে। আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হলো না। তক্ষুনি ঘরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়ে চললুম। সিঁড়িতে আছাড় খেয়ে টর্চটাও গেল বিগড়ে। চেঁচিয়ে উঠলাম, রামলাল, রামলাল। রামলাল মোম হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল, কি হলো দাদা বাবু? ভাঙা গলায় অতি কষ্টে বললুম,
নিচের ঘরে কাকে খুন করা হয়েছে? রামলাল আশ্চর্য, ফিক করে হাসলো। আগের ভঙ্গিতে বলল, ও কিছু না, হাওয়া বাতাসের কাজ। চলে আসুন দাদাবাবু। সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই কোথাও। কোথাও এক ফোঁটা রক্ত নেই, এতটুকু লাল দাগ পর্যন্ত নেই। তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটেও না। একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল কর্তাবাবু বাড়ি না থাকলে এমনটা হয়। বাড়ির ছোট বড় সবাই তা জানে। তাই রাত্রের ঘটনা নিয়ে আমার মতো কেউ মাথা খারাপ করে না। শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর আর নির্দোষ দেখাচ্ছিল। অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো। হাওয়া নেই, কেমন একটা গুমোট ভাব। বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরে ক্যারাম খেললুম। তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে, তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া। বড় অবিশ্বাস্য লাগে। এ রাতে শোয়ার সময় মনে মনে ঠিক করেছিলুম যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকব। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলো, কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে। যথারীতি লোডশেডিং চলছে। বাইরে চারদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা, যেন মঞ্চের পর্দা ওঠার প্রতীক্ষায় স্থাবর জঙ্গম রুদ্ধশ্বাসে রয়েছে। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে শনশন শব্দ শুনতে পেলুম। অমনি একটা জেদ এসে গেল। নিচের ঘরটাতে কাল রাতে যেন এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্য উপস্থিত হয়েছিল। আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছা পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয়, তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলুস্থুল করিয়েছে এসে। সিঁড়িতে পা রাখা দেয়, ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছি শুধু। সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারলুম না। যা দেখলুম, ঘরের দরজাটা পুরনো এবং প্রকাণ্ড। মচমচ খটাংখট শব্দে দুটো কপাট খুলে গেল। বাতাসটা সনসন করে ঢুকে গেল তক্ষুনি। ভেতরে তোলপাড় শুরু হলো। এক লাফে নেমেই ঘরে ঢুকে পড়লুম। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেটে একটা শরীর, মানুষেরই শরীর। পরনে প্যান্ট শার্ট আর মাথায় টুপিও যেন আছে। সে একটা ছবি টেনে নামাচ্ছিল। আমার দিকে ঘুরল, মুখটা যেন চীনাদের মতো। সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলুম, রামলাল, রামলাল। তারপর টের পেলুম অসম্ভব ঠান্ডা হিম দুই হাতে কেউ আমার গলা টিপে ধরেছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করেছিলুম। জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ। সে আসতে বলল, শরীর ঠিক হচ্ছে তো দাদাবাবু? প্রথমে ঘড়ি দেখে নিলুম। 12:25 বাজে। ঘরে উজ্জ্বল আলো। বিদ্যুৎ এসে গেছে। শরীর খুব ক্লান্ত। গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনো লেগে আছে। দুঃস্বপ্ন নয়, যা ঘটেছে সবই সত্যি। তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিল। সে বাধা দিয়ে বলল, চুপসে নিদ করো বাবু। বুঝলেন তো হাওয়া বাতাসের ব্যাপারটা কি? এই বাড়ি কর্তামশাই কেনার পর প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিলাম, পারিনি। তবে কর্তামশাইও এ বাড়িতে আর থাকতে চান না, বলে গেছেন ফিরে এসে বেচে দেবেন। বললুম, নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল। রামলাল বলল, চীনা নয় দাদাবাবু, জাপানি। শুনেছি ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোড়া মেরে আত্মহত্যা করেছিল। এই বাড়িটা ছিল তারই, তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটা ওই বাঁশ বনে ফেলে দিয়েছিল। তখনও নাকি ধরে প্রাণটা ছিল, এখনো রাত বিরেতে বাঁশ বনে শুয়ে কাঁদে। চমকে উঠে বললুম, তাহলে সেই রক্তই দেখেছি।
হাড়কিটির রক্ত? হাই তুলে রামলাল বলল, ছেড়ে দিন, আপনাকে বলেছিলাম দাদা বাবু, এসব নিয়ে মাথা ঘামাবেন না। হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না, লড়তে গেলেই যত ঝামেলা, বুঝলেন তো? বুঝলুম জাপানি ভদ্রলোক হারাকিরি করে মারা গেছেন বটে, এখনো ব্রিটিশদের ওপর রাগটা তার মেটেনি। ওকে বুঝিয়ে দেওয়া দরকার এদেশ ছেড়ে ব্রিটিশরা কতকাল আগেই চলে গেছে। আমার বিশ্বাস সেটা বুঝলে উনি স্বদেশে চলে যাবেন। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।